প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার স্থিতিস্থাপকতার তিনটি প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল দাম স্থিতিস্থাপকতা, একটা আয় স্থিতিস্থাপকতা, একটা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন এই যে স্থিতিস্থাপকতাগুলো আমরা আলোচনা করলাম, তোমরা খেয়াল করে দেখবে, তোমরা যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে প্রত্যেকটি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা কি করেছি, যে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন, এই দুইটার অনুপাতকে আমরা বলছি দাম স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন আমরা হিসাব করছি শতাংশে, তার প্রেক্ষিতে চাহিদার পরিমাণের পরিবর্তনটা হিসাব করছি শতাংশে। আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আয়ের পরিবর্তন আমরা হিসাব করছি শতাংশে, তার প্রেক্ষিতে চাহিদার পরিমাণের পরিবর্তন হিসাব করছি শতাংশে। আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একই রকম, যে সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনটা শতাংশে হিসাব করছি, তার প্রেক্ষিতে নির্দিষ্ট দ্রব্যের চাহিদার পরিমাণের পরিবর্তনটা আমরা শতাংশে পরিমাপ করছি। এই যে দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি বা পারস্পরিক স্থিতিস্থাপকতা, সবগুলোই যেহেতু পরিবর্তনগুলো দামের পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন, আয়ের পরিবর্তন, সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তন শতাংশে হিসাব করা হয় বা বিবেচনা করা হয়, পরিমাপ করা হয়, এর জন্য স্থিতিস্থাপকতা পরিমাপের ওই পদ্ধতিকে বলা হয় স্থিতিস্থাপকতা পরিমাপের শতকরা পদ্ধতি। এখন দাম স্থিতিস্থাপকতা আমরা শতকরা পদ্ধতিতে আলোচনা করেছি। শতকরা পদ্ধতিতে দাম স্থিতিস্থাপকতা আরো 5 প্রকার। দাম স্থিতিস্থাপকতা 5 প্রকার। কি কি? একটা হলো একের সমান স্থিতিস্থাপকতা, বা এটাকে একক স্থিতিস্থাপক চাহিদা বলে। ইউনিট ইলাস্টিসিটি অফ ডিমান্ড। একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা হলে এটাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, এটাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। শূন্য স্থিতিস্থাপকতা, এটাকে পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। অসীম স্থিতিস্থাপকতা বা পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। এই দাম স্থিতিস্থাপকতার 5টি প্রকারভেদ নিয়ে আজকে আমি আলোচনা করব। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসে মনোযোগ দেবে এবং খাতা কলম নিয়ে ক্লাস দেখবে বলে আমি আশা করি। এখন শতকরা পদ্ধতি অনুসারে এই যে দাম স্থিতিস্থাপকতা আরো 5 প্রকার, কেন এই 5টি প্রকারের সৃষ্টি হলো, এই বিষয়টি আমি আগে একবার তোমাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করব, তারপরে একে একে সবগুলোর ব্যাখ্যায় যাব। তাতে এই প্রকারভেদগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। খুবই সংক্ষেপে আমরা খুবই সহজে আমরা বিষয়গুলো বুঝে ফেলব। দাম স্থিতিস্থাপকতা সমান আমাদের কি ছিল? ইপি ইকুয়াল দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন আর চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন, এই দুই পরিবর্তনের অনুপাত। এখন এই অনুপাতটি তোমরা খেয়াল করো। দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন, তার ফলে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলছি চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা ইপি। এবং
এটি যেহেতু শতাংশে পরিমাপ করা হচ্ছে, আমি আগেই বলেছি এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা পরিমাপের শতাংশিক পদ্ধতি বা শতকরা পদ্ধতি। এখন এই যে দামের শতাংশিক পরিবর্তন, আমি তোমাদের একটি বিষয় দেখাই। ধরো দামের শতাংশিক পরিবর্তন যদি হয় 10%, দাম যদি 10% পরিবর্তিত হয়, তার প্রেক্ষিতে যদি চাহিদার পরিমাণও 10% পরিবর্তিত হয়, তাহলে এই যে 10% বাই 10% ইকুয়াল হয়ে যাবে কত? 1। এই বিষয়টিকে বলা হয় একক স্থিতিস্থাপকতা বা একক স্থিতিস্থাপক চাহিদা, যেখানে দামের শতকরা পরিবর্তন এবং চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন পরস্পর সমান। এটি এইভাবে দুইটা পরিবর্তন সমান না হয়ে ভিন্ন হতে পারে। কিরকম তোমরা খেয়াল করো। ধরো দামের পরিবর্তন হলো 10%, তার ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন হয়ে গেল 15%। তখন ফলটা কি দাঁড়াবে? ফলটা দাঁড়াবে ইপির মান হয়ে যাবে 1.5। এই 1.5, এই 1 এর সাথে আমরা সবকিছু তুলনা করে দেখব। 1.5টা গ্রেটার দেন 1, অর্থাৎ একের চেয়ে বেশি। একের চেয়ে বেশি এই যে স্থিতিস্থাপকতা, এটাকে বলে স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড, যেখানে কি হয়, দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তনটা বেশি হয়। আরেকটি সম্ভাবনা আছে, যদি এমন হয় যে দামের পরিবর্তন হলো 10%, তার প্রেক্ষিতে চাহিদার পরিমাণের পরিবর্তন হলো 5%। বিষয়গুলো খেয়াল করো। তখন স্থিতিস্থাপকতার মান কত হবে? এটা 1/2, অর্থাৎ 1/2 মানে 0.5 বা 0.50। এটা লেস দেন 1 বা স্মলার দেন 1, একের চেয়ে কম। এই যে একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, এটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। আরো একটি সম্ভাবনা আছে, খেয়াল করো। ইপি ইকুয়াল পরিবর্তনগুলো যদি এমন হয়, ধরো দামের পরিবর্তন হলো 10%, তার ফলে চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হলো না, 0%। যদি দামের পরিবর্তন 10% হওয়ার প্রেক্ষিতে চাহিদার পরিমাণ অনড় থাকে, কোনো পরিবর্তন না আসে, তাহলে এই শূন্যকে 10 দিয়ে ভাগ দিলে কি হবে? ফলাফল হবে 0। এটাকে বলা হয় শূন্য স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। আরো একটি সম্ভাবনা আছে, ধরো দামের কোনো পরিবর্তনই হলো না, দামের পরিবর্তনটা 0%, অথবা দামের পরিবর্তনটা এত সূক্ষ্ম যে শূন্যের খুব কাছাকাছি, শূন্যের এত কাছাকাছি যে তাকে আমরা শূন্য বলেই ধরে নেব। তার ফলে অর্থাৎ দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি, বা শূন্যের খুব কাছাকাছি পরিবর্তন, খুব সূক্ষ্ম পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিমাণের ব্যাপক পরিবর্তন ঘটে, ধরো দামের কোনো পরিবর্তন নাই, 0%, তার ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন হয়ে গেল 5%। এখন তোমরা জানো শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ভাগফল হয় অসীম, এটাকে বলা হয় অসীম বা ইনফিনিটি। এই বিষয়টিকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। কারণ শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ভাগফল যে অসীম হয়, এ নিয়ে বিতর্ক আছে। আসলে ভাগফলটি অনির্ণেয়, এটি নির্ণয় করা সম্ভব নয়। তো আমি সেই বিতর্কে বা ব্যাখ্যায় যাচ্ছি না। তোমরা আপাতত বিষয়টা মনে রাখো যে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ভাগফল হয় অসীম, আর শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগফল হয় শূন্য, এই বিষয়টি।
তাহলে এই যে দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তনের ভিন্নতার কারণে 5 রকমের স্থিতিস্থাপকতা তৈরি হলো। একটা একের সমান, এটাকে আমরা বলছি একক স্থিতিস্থাপক চাহিদা। একটা একের চেয়ে বেশি, এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক চাহিদা। একটা একের চেয়ে কম, এটাকে আমরা বলছি অস্থিতিস্থাপক চাহিদা। একটা শূন্যের সমান, এটাকে আমরা বলছি পূর্ণ অস্থিতিস্থাপক বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। আর একটা অসীম স্থিতিস্থাপকতার মান হয় অসীম, এক্ষেত্রে আমরা বলছি এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বা অসীম স্থিতিস্থাপকতা। এই যে উদাহরণটি আমি দিলাম, দামের পরিবর্তন এবং তার প্রেক্ষিতে চাহিদার পরিমাণের পরিবর্তনের ভিন্নতার ফলে এই 5 ধরনের দাম স্থিতিস্থাপকতা সৃষ্টি হয়। এখন আমরা একটা একটা করে ব্যাখ্যা করব, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এই বিষয়টি তোমরা মাথায় রেখো। কোন বিষয়টি? আমি এই যে উদাহরণগুলো দিলাম, এটা গেল একটা উদাহরণ, দামের পরিবর্তন এবং চাহিদার পরিমাণের পরিবর্তন পরস্পর সমান। এটা একটা উদাহরণ, দামের শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন বেশি। এটি একটি উদাহরণ যে দামের শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন কম। এটি একটি উদাহরণ বা সম্ভাবনা যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন শূন্য। আর এইটি আরেকটি উদাহরণ যে দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটলে এটা হয় অসীম স্থিতিস্থাপকতার মান। তাহলে আমরা একটি একটি করে আলোচনায় প্রবেশ করি। বুঝতে এখন আর তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা প্রথমে আলোচনা করব কি একক স্থিতিস্থাপক চাহিদা। একক স্থিতিস্থাপক একক স্থিতিস্থাপক চাহিদা। তো একক স্থিতিস্থাপক চাহিদার সংজ্ঞা আমরা কি লিখব? যে দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন পরস্পর সমান হলে স্থিতিস্থাপকতার মান হয় এককের সমান আমরা বলবো একেই একক স্থিতিস্থাপকতা বা একক স্থিতিস্থাপক চাহিদা বলে। এই হলো একক স্থিতিস্থাপক চাহিদার সংজ্ঞা। দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন পরস্পর সমান হলে স্থিতিস্থাপকতার মান হয় একের সমান, অর্থাৎ ই ইকুয়াল বা ইপি ইকুয়াল আমরা যাই লিখি না কেন,
ইকুয়াল 1 হয়, এটাকেই আমরা বলি একক স্থিতিস্থাপকতা বা একক স্থিতিস্থাপক চাহিদা। এখন এই বিষয়টিকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব বা ব্যাখ্যা করব। চিত্র আঁকা অত্যন্ত সহজ, এটা কঠিন কিছু নয়, আমি তোমাদের বলছি, তোমরা খেয়াল করো। আমরা 2 অক্ষ বিশিষ্ট একটা চতুর্থাঙ্ক নেব। এই আমরা একটা চতুর্থাঙ্ক নিলাম, এই একটা চতুর্থাঙ্ক। কি করতে হবে, এটা হলো মূল বিন্দু, এরো দিয়ে দেই। এইদিকে আমরা চাহিদার পরিমাণ ধরলাম ভূমি অক্ষে, লম্ব অক্ষে আমরা ধরলাম দাম। দামকে যদি ধরি পি আর চাহিদার পরিমাণকে আমরা ধরি কিউ বা কিউডি, আমি কিউডি ধরার পক্ষপাতী। এখন দুইটা পরিবর্তনকে আমরা সমান দেখাবো। এই চিত্রে ওই বিষয়টাকে আমরা দৃশ্যমান করে তুলব, দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন। আমরা যদি এই চিত্রে দুইটা পরিবর্তনকে সমান দেখাতে চাই, তাহলে আমরা 2 অক্ষে, আমাদের কৌশলটি হলো 2 অক্ষের স্কেল ধরব অভিন্ন। ধরো এই পরিমাণ দূরত্বকে আমি ধরলাম 1, আর এই পরিমাণ দূরত্বকে আমি 1 না ধরে দুইটা দূরত্ব সমান সমান ধরি, আর এইদিকে এই পরিমাণ দূরত্ব 1, এই পরিমাণ দূরত্ব হচ্ছে 2। এখন কি করব, ধরো আমরা ভালো করে বিষয়টি খেয়াল করো। দাম যখন 2 একক, তখন চাহিদার পরিমাণ মনে করো 1 একক, এই। আর দাম কমে যখন 1 একক হবে এই চিত্রে চাহিদার পরিমাণ, দাম কমলে নিশ্চয় চাহিদার পরিমাণ বাড়বে। চাহিদা বিধি অনুসারে আমরা 2 এর সাথে 1 আর 1 এর সাথে 2 মিলিয়ে দেব, যে দুইটা যে বিন্দু পাবো, এই দুইটা বিন্দু যোগ করে দিলে, এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দিই, তাহলে যে চাহিদা রেখা পাই, এই চাহিদা রেখাটিকে আমরা নাম দিয়ে দিই ডিডি। তোমরা খেয়াল করো চিত্র আঁকার কৌশল, এটা ডি ডি, এটা চাহিদা রেখা। এখানে আমরা দিয়ে দিলাম এ বিন্দু, এখানে দিয়ে দিলাম বি বিন্দু। এই দামটাকে আমরা ধরলাম ওপি, আর এই দামকে ধরলাম ওপি নট। চাহিদার এই পরিমাণকে আমরা ধরলাম ধরো ও কিউ, আর এখানে ধরলাম ও কিউ 1। এখন তুমি খেয়াল করো এই চিত্রে, এই চিত্রটি অঙ্কন করে আমরা ব্যাখ্যা দেব কি? আমাদের তো বর্ণনা লিখতে হবে যে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশিত। এই চিত্রে ওপি দামে চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ, ওপি দামে চাহিদার পরিমাণ ও কিউ। দাম হ্রাস পেয়ে ওপি নট হওয়ার প্রেক্ষিতে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে কি হলো, ও কিউ 1 হলো। এক্ষেত্রে দামের যে পরিবর্তন, দামের পরিবর্তন কি, পি পি নট বা পি নট পি, এই দূরত্বটুকু, এবং চাহিদার পরিমাণের পরিবর্তন কিউ কিউ 1, এই দূরত্ব পরস্পর সমান বলে এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে 1 এর সমান, অর্থাৎ ই পি ইকুয়াল হবে 1। একেই বলা হয় একক স্থিতিস্থাপকতা বা একক স্থিতিস্থাপক চাহিদা। এর বেশি তো আর কিছু বলার নেই, অত্যন্ত সহজ একটি বিষয়। আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে চিত্রে দামের পরিবর্তন এবং চাহিদার পরিমাণের পরিবর্তন, এই দুইটাকে সমান, এই বিষয়টি দৃশ্যমান করে তোলা। এর বেশি কিছু নয়। বর্ণনা তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, বর্ণনা নিজে লিখবে।
তাহলে একক স্থিতিস্থাপক চাহিদা আমাদের বোঝা হয়ে গেল। এখন আমরা কি করব, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা নিয়ে আলোচনা করব। 2 নম্বরটা কি, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কত হয়, এটা ইপি গ্রেটার দেন 1 হয়। আমি এটা লিখে রাখলাম। তো সংজ্ঞাটি আমরা কি লিখবো, আগে আমরা উদাহরণে দেখে এসেছি সংজ্ঞা লেখা আমাদের জন্য কোনো বিষয়ই নয়, যে দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন বেশি হলে স্থিতিস্থাপকতার মান হয় একের চেয়ে বেশি, অর্থাৎ আমরা এখানে লিখে রাখি ইপি ইজ গ্রেটার দেন 1। তবে এ ধরনের স্থিতিস্থাপকতাকে একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা বলে। এখন এই বিষয়টিকে আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করব। কোন বিষয়টিকে, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা। চিত্রে উপস্থাপন এটি আরো সহজ। তোমরা 2 অক্ষ বিশিষ্ট একটা চতুর্থাঙ্ক নাও। এই যে আমি এখানে নিচ্ছি, তোমাদের বিষয়টি ভালো করে বোঝানোর জন্য একটু বড় করে চিত্র আঁকি। লম্ব অক্ষ টানলাম, এখানে আমি ভূমি অক্ষ টানলাম। এখন আমাকে কি করতে হবে, 2 অক্ষে আমরা কোথায় কি ধরবো তা ধরতে হবে। এটা হলো আমাদের মূল বিন্দু। এইদিকে আমরা ধরবো চাহিদার পরিমাণ, এটাকে আমরা ধরলাম কিউ বা কিউডি ধরলাম। লম্ব অক্ষে আমরা ধরবো দাম পি। এখন ধরো এই দামে মনে করো যে কোনো, এখানে কোনো নির্দিষ্ট স্কেল ধরার কোনো প্রয়োজন নেই। তোমাকে দেখাতে হবে যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তনটা বেশি, এটাকে দৃশ্যমান করে তোলা। ধরো এইটুকু দামে, মনে করো ওপি দামে চাহিদার পরিমাণ হলো মনে করো এইটুকু, ও কিউ। তখন দাম হ্রাস পেল, মনে করো এখানে ও পি নোট হলো, তখন চাহিদার পরিমাণটাকে তুমি বেশি করে বাড়াও, এইখানে নিয়ে এসো, মনে করো এখানে কিউ ওয়ান হলো।
এই যে এই দূরত্ব থেকে এই দূরত্বটা আমরা বেশি দেখাবো। এখন আমরা কি করব, যে ওপি দামের সাথে আমরা বলছিলাম ওপি দামের চাহিদার পরিমাণ ও কিউ, আর ওপি নট দামে চাহিদার পরিমাণ ও কিউ ওয়ান। এখন এই যে দুইটা বিন্দু পেলাম, এই বিন্দুর নাম দিয়ে দাও এ বিন্দু। এ বিন্দু কি নির্দেশ করে? ও পি দামে চাহিদার পরিমাণ ও কিউ নির্দেশ করে। এটার নাম দিয়ে দাও বি বিন্দু। এই বিন্দুটা, এই বিন্দু কি নির্দেশ করে? ও পি নট দামে চাহিদার পরিমাণ ও কিউ ওয়ান নির্দেশ করে। এখন এই এ এবং বি বিন্দু যদি আমরা যোগ করে দেই, আমরা যদি এ এবং বি বিন্দু যোগ করে দিই, তাহলে যে চাহিদা রেখাটি পাই, বিন্দুতে পড়লো না, এই রেখাটির নাম হচ্ছে ডিডি বা চাহিদা রেখা। আমরা এখন লিখি এই রেখাটির নাম ডিডি। এই তো হয়ে গেল আমাদের স্থিতিস্থাপক চাহিদার উপস্থাপন। তোমরা এখানে খেয়াল করে দেখো যে দামের শতাংশিক পরিবর্তন, এই দামের পরিবর্তনটা থেকে চাহিদার পরিমাণের এই যে পরিবর্তনটা কিউ কিউ ওয়ান অনেক বেশি। তোমাকে এইভাবেই দেখাতে হবে। এখন আমরা বর্ণনা কিভাবে লিখব, যে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ কিউডি এবং লম্ব অক্ষে দাম পি নির্দেশিত। চিত্রে ডিডি চাহিদা রেখা অনুযায়ী ওপি দামে চাহিদার পরিমাণ ও কিউ, এই ওপি দামে চাহিদার পরিমাণ ও কিউ দাম হ্রাস পেয়ে ও পি নট হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ ওয়ান হয়। এক্ষেত্রে দামের পরিবর্তন কি? পি নট পি বা পি পি নট থেকে চাহিদার পরিমাণের পরিবর্তন কিউ কিউ ওয়ানটা বেশি, অর্থাৎ এটা কি কিউ কিউ ওয়ান ইজ গ্রেটার দেন পি পি নট, অর্থাৎ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তন বেশি বলে কি হবে? দাম স্থিতিস্থাপকতা ইপি এর মান হবে একের থেকে বেশি। এটাকেই আমরা বলছি একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা। অত্যন্ত সহজ একটি বিষয়। বর্ণনা তোমরা কি করবে? নিজেরা লিখবে। বর্ণনা নিজে লিখবে। তাহলে দুটি আমাদের শেষ হয়ে গেল। তৃতীয়টি ছিল আমাদের একের চেয়ে কম স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপক চাহিদা। 3 নম্বর, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপক চাহিদা। এখানে কি হয়? ইপি ইজ লেস দেন 1 হয়, বা শুধু ই লিখলেও কোনো অসুবিধা নাই, লেস দেন 1 এই বিষয়টি। তাহলে বর্ণনা বা সংজ্ঞা আমরা কি লিখব? একের চেয়ে কম স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপক চাহিদার সংজ্ঞাটি কি? যে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিমাণের পরিবর্তন কম হলে স্থিতিস্থাপকতার মান হয়
একের চেয়ে কম অর্থাৎ ইপি ইজ লেস দেন 1 এ ধরনের স্থিতিস্থাপকতাকে একের চেয়ে কম স্থিতিস্থাপকতার বা অস্থিতিস্থাপক চাহিদা বলে। এখন এই বিষয়টি আমরা চিত্রে উপস্থাপন করব কিভাবে? পূর্বের মতোই অত্যন্ত সহজ বিষয়। কোন বিষয়? যে অস্থিতিস্থাপক চাহিদা বা একের চেয়ে কম স্থিতিস্থাপকতা আমরা চিত্রে উপস্থাপন করব। চিত্রে উপস্থাপনের জন্য আমাদের একটি চতুর্থাঙ্ক নিতে হবে। আমরা চতুর্থাঙ্ক নিয়ে নিলাম। ধরো এই চতুর্থাঙ্কে আমরা ভূমিয়ককে ধরলাম এইদিকে চাহিদার পরিমাণ ক্লাস বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ভিডিওর নিচে কমেন্ট অপশনে আমাকে জানাবে, আমি অবশ্যই সমাধানের চেষ্টা করব। আমরা লম্বককে ধরব দাম পি। এখন বিষয় কি আমাদের দেখাতে হবে যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তনটা কম। ধরো এখানে আমরা অপি দামে চাহিদার পরিমাণ ধরলাম, একটু বেশি করে এখানে দেখাই ও কিউ। এখন দাম পরিবর্তন হয়ে ধরো এখানে নেমে এলো ও পি নট হয়ে গেল। দামের পরিবর্তনটা আমরা একটু বেশি করে দেখালাম, তার ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন হলো ধরো এইটুকু, ও কিউ ওয়ান হলো। তাহলে আমরা কি বলছি যে ওপি দামে চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ, আমরা এইভাবে স্কেল দিয়ে যুক্ত করব, আর ও পি নট দামে চাহিদার পরিমাণটা হচ্ছে ও কিউ ওয়ান। এখন এই দুইটা রেখা যদি আমরা যোগ করে দেই, দুইটা রেখা কি বলি বিন্দু, এই বিন্দুটাকে ধরো এ বিন্দু, এই বিন্দুটা মনে করো এ বিন্দু। এ বিন্দু কি নির্দেশ করে? ওপি দামে চাহিদার পরিমাণ ও কিউ। আর এই বিন্দুটাকে মনে করো বি বিন্দু। বি বিন্দু কি নির্দেশ করে? ও পি নট দামে চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ ওয়ান। এখন এ এবং বি বিন্দু যদি আমরা যোগ করে দিই একটা রেখার মাধ্যমে স্কেল দিয়ে, তাহলে এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। এই রেখার নাম হচ্ছে ডিডি। চাহিদা রেখাকে সাধারণত ডিডি এইভাবে প্রকাশ করা হয়, ডিডি দিয়ে প্রকাশ করা হয়। তো ডিডি চাহিদা রেখা। এখন এই যে চিত্রটি আমরা এঁকে নিলাম, এখন আমরা বর্ণনা লিখব কি? আগের মতোই চিত্রে ভূমিয়ককে চাহিদার পরিমাণ কিউডি এবং লম্বককে দাম নির্দেশিত। ডিডি চাহিদা রেখার এ বিন্দু অনুসারে কি ওপি দামে চাহিদার পরিমাণ ও কিউ। আমি ভালো করে দেখাই, এই যে ওপি দাম, ওপি দামে চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ। দাম হ্রাস পেয়ে ও পি নট হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে বি বিন্দু অনুসারে কত হয়? ও কিউ ওয়ান হয়। দাম হ্রাস পেয়ে ও পি নট হলে চাহিদার পরিমাণ ও কিউ থেকে বৃদ্ধি পেয়ে ও কিউ ওয়ান হয়।
তো এক্ষেত্রে যে দামের পরিবর্তন পি নট বা পি নট পি এই দূরত্বটুকু দামের পরিবর্তনের থেকে চাহিদার পরিমাণের এই যে পরিবর্তন এই পরিবর্তনটুকু কম। দাম হ্রাস পেয়েছে, চাহিদার পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তবে দাম যে হারে হ্রাস পেয়েছে চাহিদার পরিমাণ সেই হারে বৃদ্ধি পায় নাই। অর্থাৎ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তনটা কম। কি? চাহিদার পরিমাণের পরিবর্তনটা হচ্ছে Q1, এটা লেস দেন দামের পরিবর্তন পি নট বা পি নট পি, যেভাবেই লিখো। এর প্রেক্ষিতে কি হয়? স্থিতিস্থাপকতার মান ইপি ইজ লেস দেন 1 হয়। এটাকেই আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা বা একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। নিশ্চয় তোমরা এখন বর্ণনা লিখতে পারবে। বর্ণনা দয়া করে নিজেরা লিখবে। আর অবশ্যই বই পড়বে। বই না পড়ে তুমি কখনোই কোনো বিষয় ভালোভাবে বুঝবে না। আমি তোমাদের বারবার অনুরোধ করি, ক্লাসগুলো খাতা কলম নিয়ে বসে দেখো, প্রয়োজনীয় নোট নাও এবং তারপরে বইটা পড়ো। বইতে যে উদাহরণ দেয়া আছে, যে চিত্র দেয়া আছে, সেগুলো বোঝার চেষ্টা করো, খাতায় লিখে প্র্যাকটিস করো। তারপরে দেখবে এই বিষয়গুলো বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যে আমরা এর আগে 2 নম্বরটা পড়লাম, ইপি গ্রেটার দেন 1, যাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। আর এখন আমরা এই পৃষ্ঠায় পড়লাম ইপি লেস দেন 1, এটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে তোমাকে পার্থক্য ভালো করে বুঝতে হবে। আগে আমরা পড়ে এসেছি স্থিতিস্থাপক চাহিদা, এই পৃষ্ঠায় যে এখানে স্থিতিস্থাপক চাহিদা। আর এখন পড়লাম আমরা কি? অস্থিতিস্থাপক চাহিদা, এই পৃষ্ঠায়। এই স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। আজকে দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদটা শুধু শেষ করতে চাচ্ছি। 3টি শেষ হয়ে গেল, আমাদের রইল আর 2টি অত্যন্ত সহজ বিষয়। 4 নম্বর কি? শূন্য স্থিতিস্থাপকতা বা পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে ইপি মান হয় কত? 0। এই হচ্ছে বিষয়। তাহলে সংজ্ঞাটি লেখা অত্যন্ত সহজ, যে দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন না ঘটে, কোনো পরিবর্তন না ঘটে, তখন স্থিতিস্থাপকতার মান হয় 0, অর্থাৎ ইপি ইকুয়াল 0। একেই কি বলে? পূর্ণ অস্থিতিস্থাপক বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলে। পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলে।
তো নিচের চিত্রে বিষয়টি আমরা ব্যাখ্যা করব, চিত্রে উপস্থাপন করব কিভাবে। আমাদের আগে কি করতে হবে, আগের মতোই চতুর্থাঙ্ক নিতে হবে। 2 অক্ষ বিশিষ্ট একটা চতুর্থাঙ্ক ধরো এই নিয়ে নিলাম। এই চতুর্থাঙ্কের ভূমি অক্ষে আমরা ধরলাম চাহিদার পরিমাণ কিউডি, আর লম্ব অক্ষে আমরা ধরলাম দাম পি। এখন বলছে কি, দামের পরিবর্তন, এই যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হবে না। ধরো এখানে দাম ও পি, তার ফলে চাহিদার পরিমাণ মনে করো ও কিউ বা ও কিউ নট। কারণ দাম হ্রাস পেলে কি হয়, চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা, এক্ষেত্রে চাহিদার পরিমাণ বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না, ও কিউ নটেই স্থির থাকবে। তখন কি হবে, এই যে বিষয়টি তোমরা ভালো করে খেয়াল করো, যে দাম যখন ও পি, তখন চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ নট। দাম হ্রাস পেয়ে যখন ও পি নট হয়, তখনও চাহিদার পরিমাণ ও কিউ নট। অর্থাৎ কি হচ্ছে, চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু দামটা পরিবর্তিত হচ্ছে। এই ধরো এই দুইটা বিন্দু, এই বিন্দু হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা, আর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এখন এই যে এ এবং বি বিন্দু আমরা যদি যোগ করে দেই, তাহলে দাম অক্ষের অর্থাৎ লম্ব অক্ষে তো আমরা দাম ধরেছি, সুতরাং এটা লম্ব অক্ষের সমান্তরাল হবে। লম্ব অক্ষের সমান্তরাল না বলে বলা উচিত যে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা দাম অক্ষের সমান্তরাল হয়। দাম অক্ষের সমান্তরাল হলে এ এবং বি, এই দুই রেখা, এটা তো অলরেডি যোগ হয়েই আছে, আমি এই দিকে শুধু একটু বর্ধিত করে দেব। একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি লিখব, এটা হচ্ছে আমাদের ডিডি রেখা, এই হচ্ছে ডিডি রেখা। এই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল নয়, কোন অক্ষের সমান্তরাল? লম্ব অক্ষ বা দাম অক্ষের সমান্তরাল। আমাদের বুঝতে হবে, আমরা যদি দাম ভূমি অক্ষে ধরি আর চাহিদার পরিমাণকে লম্ব অক্ষে ধরি, তখন এই রেখাটি হয়ে যাবে ভূমি অক্ষের সমান্তরাল। সুতরাং আমাদের বলা উচিত, আমি মনে করি যে সম্পূর্ণ বা পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা দাম অক্ষের সমান্তরাল হয়। দাম অক্ষের সমান্তরাল হলে কি হয়, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হয় না। এই যে দেখো, দাম যখন ও পি, তখন চাহিদার পরিমাণ ও কিউ নট। দাম হ্রাস পেয়ে যখন ও পি নট হচ্ছে, তখনও চাহিদার পরিমাণ ও কিউ নটে স্থির থাকছে। এক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তনটা হচ্ছে শূন্য। আর দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন যদি হয় শূন্য, তখন ওই যে আগে উদাহরণ দিয়ে এসছিলাম, ধরো দাম 10% পরিবর্তন হচ্ছে, তার ফলে চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না, এক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতার মান হয় শূন্য। এটাকেই বলে পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বা শূন্য স্থিতিস্থাপকতা। আশা করি তোমরা এখন বর্ণনা লিখতে পারবে, বর্ণনা নিজেরা লিখবে। বই পড়বে, বই দেখে ভালো করে বিষয়টি অনুধাবনের চেষ্টা করবে। নতুন নতুন চিত্র থাকতে পারে, ভিন্ন ভিন্ন সাংকেতিক প্রতীক দিয়ে বিভিন্ন বইতে ব্যাখ্যা করা আছে, সেগুলো যদি তোমরা একটু স্টাডি করো, খাতায় লিখে প্র্যাকটিস করো, বিষয়গুলো তোমাদের দখলে চলে আসবে। তারপরে বাকি রইল আমাদের অসীম স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। 5 নম্বর,
অসীম স্থিতিস্থাপকতা বা পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে ইপির মান হবে ইনফিনিটি, এই প্রতীকের নাম হচ্ছে ইনফিনিটি বা অসীম। তো আমরা কি বলবো সংজ্ঞা, যে দামের অতি সূক্ষ্ম পরিবর্তন, যে পরিবর্তনকে আমরা পরিবর্তন বলেই বিবেচনা করছি না, অতি সূক্ষ্ম পরিবর্তন ফলে কিংবা কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটে, তখন স্থিতিস্থাপকতার মান হয় অসীম। ব্র্যাকেটে লিখে দিলাম ইপি ইকুয়াল ইনফিনিটি, একটা সেমিকলন দিয়ে লিখো এ ধরনের স্থিতিস্থাপকতাকে অসীম স্থিতিস্থাপকতা বা পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বলে। তাহলে আমরা এই বিষয়টিকেও চিত্রে উপস্থাপন করে ফেলি বা চিত্র দিয়ে ব্যাখ্যা করে ফেলি। অত্যন্ত সহজ একটি বিষয়। আমরা 2 অক্ষ বিশিষ্ট একটা চতুর্থাঙ্ক নিলাম। এ ভূমি অক্ষে আমরা ধরলাম চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা ধরব দাম, লম্ব অক্ষে ধরব দাম পি। এখন ধরো দামের কোনো পরিবর্তন নাই, আমরা দামকে এখানে ধরো স্থির করে নেই, এখানে স্থির করে নেই। দাম মনে করো অপি নট স্তরে স্থির। এই অপি নট স্তরে দাম ধরো এক সময় ও কিউ ওয়ান, এক সময় এখানে ও কিউ টু, এক সময় এখানে ও কিউ থ্রি, অর্থাৎ দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিভাবে? এই যে দেখো, অপি নট দামে চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ ওয়ান, আবার অপি নট দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ টু। আবার এই ও পি নট দামের কোনো পরিবর্তন নাই, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে চলে যাচ্ছে ও কিউ থ্রিতে। এই যে বিষয়গুলো আমি দেখালাম, অপি নট দামে একসময় চাহিদার পরিমাণ ও কিউ ওয়ান, দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ টু হচ্ছে, ও কিউ থ্রি হচ্ছে। এই ধরনের,
ঘটনা যখন ঘটে দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণের ব্যাপক পরিবর্তন ঘটে, তখন ইলাস্টিসিটির মানটা হয় ইনফিনিটি বা অসীম। এই ধরনের স্থিতিস্থাপকতাকে পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বা পূর্ণ বা অসীম স্থিতিস্থাপকতা বলে। এই রেখাগুলো একটু আঁকাবাঁকা হয়ে গেছে, আমি এক টান দিয়ে যোগ করে দেই। এই যে এটা কি আমাদের ডিডি, এই এখানে দেব ডি, এখানে দেব ডি, এই ডিডি চাহিদা রেখা। এক্ষেত্রে কি হচ্ছে, দামের কোনো পরিবর্তন ছাড়াই দাম অপিনট দামে চাহিদার পরিমাণ কি অকিউ1, দাম অপিনট স্তরে স্থির অবস্থায় চাহিদার পরিমাণ এমনিতেই বৃদ্ধি পেয়ে অকিউ2 হচ্ছে, অকিউ3 হচ্ছে, অর্থাৎ দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে। এজন্য এক্ষেত্রে কি হবে, দাম স্থিতিস্থাপকতা ইপি এর মান হবে ইনফিনিটি। এটাকেই বলে অসীম স্থিতিস্থাপকতা বা পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। এখন বর্ণনা নিশ্চয় তোমরা লিখতে পারবে, আমার এই প্রত্যাশা তোমরা বর্ণনা লিখবে, এবং কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট অপশনে তোমরা জানাবে। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও, কমেন্ট দিয়ে তোমাদের অনুভূতি ব্যক্ত করো, তোমাদের প্রয়োজনের কথা আমাকে জানাও, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আমার ক্লাসগুলো শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমি স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসটা কি লিখে দিয়ে দেই, স্থিতিস্থাপক চাহিদা বনাম অস্থিতিস্থাপক চাহিদা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করতে চাই। আগে তোমরা দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ বিষয়টি বুঝে ফেলো। তোমাদের আবারও ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ক্লাসগুলো তোমরা যারা অনুসরণ করছো, ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করো।